আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মালয়েশিয়া ও চীন সফরে আজ বিকেলে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা হবে শ্রমবাজার ও আসিয়ানের সদস্য পদ নিয়ে। সই হতে পারে 17টি সমঝোতা ও চুক্তি। মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় বিস্ফোরণে মৃত্যুর সাথে বাড়ছে উদ্বেগ। মেহেরপুর বর্ডারে বিএসএফের পুশিং ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। বারবার পুলিশের পোশাক পরিবর্তনকে রাষ্ট্রীয় অর্থের অপচয় বলছেন বিশ্লেষকরা। ভাবমূর্তি ও আস্থা ফেরাতে গুণগত প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ। লোকসানের মুখে ব্যাংক খাত, ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা। অশনি সংকেত বলছেন বিশ্লেষকরা। দুর্দশাগ্রস্ত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে। শান্তি চুক্তি নিয়ে আজ সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। জুরিখে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট সহ দুই দেশের প্রতিনিধিরা। মধ্যস্থতায় কাতার ও পাকিস্তান। সরকার গঠনের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেল 3টায় কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। সন্ধ্যায় কুয়ালালামপুর পৌঁছে পরদিন অর্থাৎ 22 জুন দেশটির প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি। সেখানে প্রাধান্য পাবে শ্রমবাজার খোলা, আসিয়ানের সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তি। সই হতে পারে সংস্কৃতি বিনিময় সহ কয়েকটি চুক্তি। 23 জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় বেশ কয়েকজন বিশ্ব নেতার সাথে তার বৈঠক হতে পারে। 25 জুন চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তারেক রহমান। আর দ্বিপাক্ষিক এই সফরে 13টি সমঝোতা সহ মোট 17টি চুক্তি সই হওয়ার কথা। সফর শেষে 26 জুন রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একের পর এক স্থলমাইন বিস্ফোরণ আর তাতে সাধারণ মানুষের মৃত্যুতে উদ্বিগ্ন স্থানীয়রা। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে প্রায় 350 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংকট মোকাবেলায় কূটনৈতিক চ্যানেলের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগও চলছে। সীমান্ত ঘুরে এসে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট, আর সাথে ছিলেন দুজন সহকর্মী হাসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। চলতি বছরের 24 মে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্ত সংলগ্ন কলাবাগানে কাজ করছিলেন 3 বাংলাদেশি। হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুঁতে রাখা স্থলমাইনে এক মুহূর্তেই সব শেষ। কিছু বোঝার আগেই প্রাণ হারান হতভাগ্য 3 বাংলাদেশি অংকেমং, লেয়ারা ও চিংকা অং। ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। সীমান্ত ঘেঁষে এলাকাটিতে প্রতিদিনই কৃষিকাজ করতে যান স্থানীয়রা। তাদের দাবি, বাংলাদেশের সীমান্তের মধ্যেই ছিলেন নিহতরা। বিস্ফোরণের ভয়াবহতায় গাছে ঝুলছিল মৃতদের ছিন্ন ভিন্ন পোশাক। আমাদের বাংলাদেশের ভিতরে একদম ওইখানে মাইন বিস্ফোরণ হয়। এখন না যায় আর খুব ভালো আগে লাউতে যায় না। বাংলাদেশ মিয়ানমার স্থলসীমা প্রায় 271 কিলোমিটার। এর আগেও একাধিকবার মাইন পুঁতে রাখা এবং বাংলাদেশিদের হতাহতের ঘটনা ঘটেছে। সাথে ওপারে চলমান আরাকান আর্মির কর্মকাণ্ড, গোলাগুলির শব্দ নিয়মিত ব্যাপার। সীমান্তে পুশিনের ঘটনায় উত্তেজনা থামছেই না। পতাকা বৈঠক ছাড়াই বিভিন্ন বর্ডার দিয়ে মানুষদের ঠেলে দিচ্ছে বিএসএফ। তাতে করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। বাহিনীকে সার্বিক সহযোগিতা করছেন স্থানীয়রাও। তবে আতঙ্কে সীমান্তবর্তী এলাকার চাষিরা। সীমান্তে অবৈধ পুশিন করলে ফায়ার করতে বাধ্য হব। সাবধান। মেহেরপুরের পশ্চিম, উত্তর ও দক্ষিণ 3 দিক জুড়ে ভারতীয় সীমান্ত। প্রায় 47 কিলোমিটার সীমান্ত রেখা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, যেখানে প্রায়ই চলছে পুশিন চেষ্টা। পুশিন ঠেকাতে এপাশে শক্ত অবস্থানে বিজিবি। মাইকিং করে অবৈধ প্রবেশের বিষয়ে সতর্ক করা হচ্ছে বিএসএফকে। নজরদারিতে বিজিবির সাথে যোগ দিয়েছে সীমান্ত এলাকার বাসিন্দারাও। তারা ধরে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। এবং অনেক সময় দেখা অন্য চোর সন্ত্রাস আমাদের এলাকায় পাঠিয়ে দিতে, এটা তো দেশের জন্য ক্ষতিকর। আমরা সবাই ভাই ভাই তখন তো আমরা তাদের সাথে থাকতে হবে, কিন্তু ওরা যেটা পাঠাইছে। 1 বছরের ব্যবধানে আবারও পুলিশের পোশাকের রং পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের শার্ট হবে গাঢ় নীল, মহানগর পুলিশের শার্ট হবে হালকা জলপাই রঙের, আর সবার জন্য প্যান্ট হবে খাকি রঙের। বারবার পোশাক পরিবর্তনকে রাষ্ট্রীয় অর্থের
অপচয় উল্লেখ করে অপরাধ বিশ্লেষকরা বলছেন, বাহিনীর ভাবমূর্তি ও জন আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি গুণগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার। সহকর্মী রাব্বি সিদ্দিকীর রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ ও গুলিতে প্রাণহানির ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত বছরের জানুয়ারিতে 3 বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত পরিবর্তন করা হয় শুধু পুলিশের পোশাক। তবে নতুন পোশাকের রং নিয়ে শুরু থেকেই পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ ছিল। সরকার পরিবর্তনের পর বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সদস্যরা আগের পোশাকে ফেরার দাবি জানালে সরকার তা আমলে নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলোভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাকের রং সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। নতুন পোশাক মাঠ পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দ্রুতই নতুন পোশাকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের ঝুঁকিপূর্ণ ঋণ। 2025-এর শেষে যা ছাড়িয়েছে 10 লাখ কোটি টাকা। মূলধন পর্যাপ্ততাও ঋণাত্মক এবং প্রথমবার বড় ধরনের লোকসানের মুখে ব্যাংক খাত, যে অশনি সংকেত হিসেবেই দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। তাদের অভিমত, পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন। সংকটময়ী অবস্থার জন্য দায়ী করছেন বাংলাদেশ ব্যাংককে। 1.5 দশকের বেশি সময় ধরে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। আদায় করতে না পারাই পরিণত হয়েছে খেলাপি ঋণে। প্রকৃত চিত্র লুকিয়ে রাখতেও নেওয়া হয় নানা উদ্যোগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেরিয়ে আসতে থাকে ব্যাংকিং খাতের দুর্দশার চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণ বেড়ে দাঁড়িয়েছে 10 লাখ কোটি টাকার উপরে। আর অবলোপন করা ঋণ হিসাবে নিলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় 11 লাখ কোটিতে। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের সক্ষমতাও হারিয়েছে অনেক ব্যাংক, যার প্রভাব পড়েছে মূলধনের উপর। ঝুঁকিপূর্ণ ঋণের বিপরীতে পুরো ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততাও এখন ঋণাত্মক। পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করেন ব্যাংকাররাও। বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু সহজ সুবিধাও দিয়েছে কিছু ব্যাংকে। রেফারেলটাও যদি আমি অ্যালাউ না করতাম তাহলে কিন্তু ক্যাপিটাল অ্যাডিকুয়েসি কিন্তু আরও খারাপ অবস্থা থাকে। অন্যান্য নন আর্নিং অ্যাসেট 35% বেশি। মোর দেন 1/3 অফ দ্য অ্যাসেট বিকামস নন আর্নিং অ্যাসেট। তখন তো আসলে সেই ব্যাংকের আর কোনো রকম ঘুরে দাঁড়ানোর কোনো রকম সুযোগ নাই। কেননা একটা কথা খেয়াল করতে হবে যে আমি আসলে কতটুকু আর্ন করতে পারবো যে আমি এটাকে রিপ্লেস করতে পারবো। ইটস ভেরি ডিফিকাল্ট। উচ্চ খেলাপির কারণে আয় কমেছে ব্যাংকের। প্রথমবারের মতো বড় ধরনের লোকসানে পড়েছে এ খাত। গেল বছর শেষে ব্যাংক খাতে নিট লোকসান দাঁড়িয়েছে 1,36,000 কোটি টাকার উপরে। বারবার পুনঃতফসিলের সুযোগ দেয়াই সংকট বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংকও। দুর্দশাগ্রস্ত হওয়ার পিছনে বাংলাদেশ ব্যাংক কম রেসপন্সিবল না। এই যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ক্লাসিফাইড লোনগুলোকে আবার রিশিডিউল করার পারমিশন দিচ্ছে, একের পর এক সুবিধা দিয়ে যাচ্ছে এবং কমাইতে ডাউন পেমেন্ট এখন 1%-এ নিয়ে আসছে। এইগুলোর জন্য আসলে দুর্দশাগ্রস্ত ঋণগুলো বাড়ছে। পৃথিবীর বহু বড় বড় সংস্থা তাদের লাইন অফ ক্রেডিট কেটে দিচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলোর সাথে। এরকম চলতে থাকলে কিছুদিন পরে দেখবে যে আমাদের এলসিকেও অ্যাকসেপ্ট করতে